স্বাগত ডিবিসি সংবাদ, আপনাদের সাথে আছে আমি রিফাত তাসনুভা। এবারে জানাবো খবরে বিস্তারিত। মিরপুরে সংবাদ সম্মেলনে কথা বলছেন গাজী আশফাক হোসেন লিপু। সরাসরি চলে যাচ্ছি সেখানে। অ্যাকচুয়ালি আমাদের কাজটা হচ্ছে, আমাদের জব ডেসক্রিপশনের মধ্যে হচ্ছে যে জাতীয় দল নির্বাচন করাটা, এবং নির্বাচন করে দেওয়ার পর বোর্ডের তরফ থেকেই তারা নির্ধারণ করেন যে কে ক্যাপ্টেন হবেন এবং কে ভাইস ক্যাপ্টেন হবেন। তো শান্ত তো এর আগের থেকেই ক্যাপ্টেন হিসেবে ছিল। তো এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভাইস ক্যাপ্টেন কেন রাখা হয়নি কিংবা প্রয়োজন হলে কে সেই জায়গায় দায়িত্ব পালন করবে, আমার মনে হয় যে এটা হয়তো ক্রিকেট অপারেশনস কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সঠিক জায়গায় যারা নাকি আপনাকে সঠিক উত্তরটা দিতে পারবে। আপনারা মাইনরলি দেখছেন হয়তো খেলাটা, যে খেলা দেখেন আপনি, সেই কারণে আপনি প্রশ্নটা রেজ করেছেন। ওয়ানডেতে আসলে আমাদের আফগানিস্তানের সঙ্গে মুশফিক আহত হয়, তার ফ্র্যাকচারের কারণে তিনি অনেকদিন বাইরে ছিলেন, আবার কিছুটা ব্যথা পেয়েছেন বিপিএল এ, এবং লাস্ট যে ফিজিও রিপোর্টটা আমাদের হাতে এসছে সেটা অতি সত্বরই চিটাগংয়ে তাকে আবার গ্লাভসে দেখা যাবে, এবং দলের সোফার যা পরিকল্পনা এখন পর্যন্ত আমি যতটুকু জানি সেখানে তিনি কিপিং করবেন, তিনি সেই চয়েস তিনি সবচেয়ে এগিয়ে আছেন। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে চ্যাম্পিয়ন ট্রফির জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। বাদ পড়েছেন লিটন দাস এবং শরীফুল ইসলাম, নতুন মুখ ইমন। তামিম ইকবালের জন্য অপেক্ষা ফুরিয়েছিল গত শুক্রবার, বাকি ছিলেন সাকিব আল হাসান। তিনি গতকাল রাতেই বোলিং অ্যাকশন পরীক্ষার ফল পেয়েছেন, ফলে তাদের ছাড়াই দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশফাক হোসেন লিপু। লিটন দাসের বাদ পড়ার গুঞ্জনও হয়েছে সত্য, দলে জায়গা হয়নি শরীফুলেরও। আজকের মধ্যেই চ্যাম্পিয়ন ট্রফির দল দেওয়ার সময় বেঁধে দিয়েছিল আইসিসি। 8 দলের এই টুর্নামেন্টে টাইগারদের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। টস অর্ডারে রয়েছেন তাসনিম, সাকিব, পারভেজ ইমন, সৌম্য সরকার। মিডল অর্ডারে বিসিবি ভরসা রেখেছে তাওহিদ হৃদয়, মুশফিক, মাহমুদুল্লাহ, জাকের আলীদের ওপর। স্পেনে রয়েছে মিরাজ, নাসুম এবং রিশাদ। পেস অ্যাটাকে রয়েছেন তাসকিন, মুস্তাফিজ, তানজিম, সাকিব এবং নাহিদ রানা। ভারতের সাথে সীমান্ত চুক্তি পর্যালোচনা করতে চায় বাংলাদেশ। আগামী মাসে দুই দেশের সীমান্ত বৈঠক রয়েছে, সেখানে পূর্ব আওয়ামী লীগ সরকারের করা কিছু চুক্তি পর্যালোচনা করা হবে। সচিবালয় এমন তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, বাংলাদেশ সরকার এবং বিজেপি শক্ত অবস্থান নেয়, ভারত কাঁটাতারের বেড়া নির্মাণের থেকে সরে যেতে বাধ্য হয়েছে। বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের সাথে ঘণ্টাব্যাপী বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী মাসে বাংলাদেশ ভারতের নিরাপত্তা বিষয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে সীমান্ত চুক্তিগুলোর পর্যালোচনা করা হবে। ফেব্রুয়ারি মাসে যাচ্ছে এবং আমি অলরেডি আমরা বলছি যে আমরা অলরেডি একটা চিঠি দিব যে ওইগুলি আমার যেগুলি অসম চুক্তি হয়েছে ওইগুলি যেন বাদ দেওয়া যায়। কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রয়েছে, সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক, জানান উপদেষ্টা। লিগেলি আমাকে বাধা দেওয়ার নাই, যেহেতু আমরা অলরেডি এটা এখানে সিগনেচারি আমরা সাইন করছি। এখন এখানে দুই ধরনের সমস্যা, যদি আমরা ওখানে বেশি দিলে তোরা আবার ওই প্রবেশের ক্ষেত্রে একটা ঝামেলা করে। বর্ডারের অবস্থা ছিল এরকমই মোটামুটি, কিন্তু আমাদের বিজিবির সাথে আমাদের জনগণ খুব শক্ত অবস্থান নেওয়ায় এরা কিন্তু অন্যান্য জায়গা থেকে কাজ তারা বন্ধ করতে বাধ্য হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে 150 গজের মধ্যে কেউ কোনো স্থাপনা নির্মাণ করতে পারবে না, এমন চুক্তি রয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সীমান্ত 4156 কিলোমিটারের মধ্যে 3271 কিলোমিটার ইতিমধ্যে কাঁটাতার দিয়েছে ভারত। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।
পিলখানায় বিডিআর বিদ্রোহের মামলায় কারাবন্দীদের মুক্তি, চাকরিচ্যুত সদস্যদের পুনর্বহাল এবং পুনর্বাসনের দাবিতে সারা দেশে মানববন্ধন করছেন পরিবার স্বজন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। অংশ নেন চাকরিচ্যুত সদস্যরাও। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধনে বলা হয়, পিলখানায় হত্যায় যারা জড়িত তাদের বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে নিরপেক্ষ তদন্ত করতে একটি প্রজ্ঞাপন জারির কথাও বলা হয়েছে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে অন্তর্বর্তীকালীন সরকারকে থাকার আহ্বান জানান তারা। দাবি করেন, পিলখানায় হত্যাকাণ্ডের সময় অনেকে বিভিন্ন স্থানে কর্মরত ছিলেন। 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডে বিদেশি চক্রান্ত থাকতে পারে, সেটাও ভেবে দেখতে হবে। একই সঙ্গে সকল খুন গুমের বিচারের দাবি জানান তারা। আগামী 19 তারিখে বিডিআর সদস্যদের জামিন না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন পুলিশ সদস্যরাও। সকালে রাজধানীর বঙ্গবাজারে পুলিশ হেডকোয়ার্টারের সামনে এ কর্মসূচিতে অংশ নেন 661 জন সদস্য। তারা দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন মিথ্যা কারণ দেখিয়ে তাদের চাকরিচ্যুত করা হয়। সাবেক প্রধানমন্ত্রীর পিয়ন জাহাঙ্গীর যে 400 কোটি টাকা নিয়ে পালিয়ে গেল, সে আমার বিরুদ্ধে মৌখিক একটি অভিযোগ আনলো, সজীব ওয়াজেদ জয় সম্পর্কে আমি বাজে মন্তব্য করেছি, ব্যাস চাকরি চলে গেল। ষড়যন্ত্র করে আমার আগে চাকরি থেকে বরখাস্ত করে দেয়। আমি 12 বছর ধরে আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরে বেড়াচ্ছি। যদি আমাদেরকে আবারও এই সাধারণ ক্ষমা করে নেওয়া হয়, তাহলে আমরা আগামীতে ভালো কিছু করার প্রত্যয়ে মাঠে নামবো। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আওয়ামী লীগ সরকারের করা জাতীয় পরিচয় নিবন্ধন বা এনআইডি আইন পর্যালোচনা সভা শেষে ব্রিফিং চলছে, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। এনআইডি ইসি অধীনে থাকুক, এটা আপনারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন। এক, দ্বিতীয়ত স্যার, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আপনাদের কোনো চিঠি দিয়েছে কিনা নির্বাচন করার বিষয়ে? নো। ওকে, এখনো পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আমাদেরকে কোনো চিঠি দেওয়া নেই। আমরা শুধুমাত্র আলোচনার আলোকে স্বপ্রণোদিত হয়ে আজকে আমরা ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি। যেহেতু এটা নিয়ে একাধিক লেখালেখি হচ্ছে, আলোচনা হচ্ছে, যাতে করে আমরা আমাদের অবস্থানটাও তুলে ধরতে পারি। আর প্রশ্ন করতে পারি কিনা, স্থানীয় সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে, যেহেতু আমাদের এর মধ্যে কোনো নির্বাচন হচ্ছে না, সেই ক্ষেত্রে টেস্ট কেস হিসাবে স্থানীয় সরকার নির্বাচন করা উচিত বলে আমরা মনে করেন কিনা? জাতীয় নির্বাচনের বিশাল কর্মজগৎ, 300 আসনে একসাথে নির্বাচন। আমি ক্যাটাগরিক্যালি বলি, আমাদের সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন। কমিশন জাতীয় নির্বাচনের দিকে করছে এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি থাকলে অপরাপর সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যায়, এটা আপনারা জানেন। তবে শুধুমাত্র নির্বাচন অনুষ্ঠান নয়, পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমানের বাস্তবতা হচ্ছে একটি সংস্কার কমিশন কাজ করছে, সেটার প্রস্তাব সামনে আসবে। এটাকে ধারণ করে আবার আইন এবং বিধিমালার যদি কোনো সংশোধনী করতে হয়, সেটার জন্য একটা টাইম আছে। বাংলাদেশের বাস্তবতায় আমাদের ওয়েদার একটা ফ্যাক্টর। সাবসিকুয়েন্টলি আপনার জাতীয় নির্বাচন করতে হলে তার আগে কিন্তু আমাদেরকে একটা রিয়াকশন টাইম দিতে হবে। তখন এমন কোনো ইভেন্ট আসা ঠিক হবে না যেটা জাতীয় নির্বাচনকে আপনার ব্যাহত করে। তো এমত অবস্থায় আমি নিশ্চিত সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকার এবং সকল আপনার পক্ষ এগুলো বিবেচনা করে যে সিদ্ধান্ত নেবেন, আমরা সেটা বাস্তবায়ন করব। তাতে যদি সরকার মনে করে কিছু নির্বাচন আগে করাবে, আমাদেরকে সেভাবে করতে হবে। তবে আমাদের অবস্থান হচ্ছে, দেশে 6 কোটি শ্রমিকের কোনো আইনি সুরক্ষা নেই। 85% শ্রমিক অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করে বলে মন্তব্য করেছেন শ্রম কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। রাজধানীর ধানমন্ডিতে শ্রমিকের জীবনমান, কর্মপরিবেশ এবং অধিকার সংক্রান্ত সংস্কার উদ্যোগ অন্তর্বর্তীকালীন সরকারের জন্য প্রস্তাবনা শীর্ষক আলোচনায় আয়োজন করে সিপিডি। শ্রম খাতে 80% অভিযোগ মজুরি নিয়ে জানিয়ে গবেষণা সংস্থা সিপিডি বলছে, 46 খাতের জন্য 42টিতে সর্বনিম্ন মজুরি ঘোষণা করা হলেও তা বাস্তবায়ন হয় না। আর দেরিতে মজুরি দেওয়ায় তৈরি হয় শ্রমিক অসন্তোষ। এছাড়াও অনেক খাতে 2 থেকে 3 সপ্তাহ দেরি করে মজুরি দেওয়ায় শ্রমিক অসন্তোষ তৈরি হয়। শ্রমিকের সন্তানদের পড়াশোনার কোনো খরচ বেতন কাঠামোতেও নেই। গ্লোবাল যে মজুরি কাঠামো দেখেন,
সেখান থেকে বাংলাদেশ কিন্তু অনেকটাই পিছিয়ে আছে। গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশ শ্রম অধিকারের ক্ষেত্রে নেতৃত্ব দিলেও সেখানে যেহেতু ডেভিয়েশন ছিল, ফলে বোঝাই যাচ্ছে যে নন গার্মেন্টস সেক্টরগুলিতেও কিন্তু মিনিমাম ওয়েজ প্রাপ্তিতে অনেক ধরনের ডেভিয়েশন আছে। আমাদের প্রথম সাজেশনটা হচ্ছে যে বাংলাদেশের সকল ইন্ডাস্ট্রিকে মিনিমাম ওয়েজ বোর্ডের আন্ডারে নিয়ে আসায়। সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর ও অস্থায়ী আবাসনের 3 দফা দাবিতে গণ অনশনে বসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আশ্বাস না রাখায় রবিবার সকাল থেকে এই কর্মসূচি শুরু করেন তারা। সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর, পুরান ঢাকার বাণী ভবন এবং ডক্টর হাবিবুর রহমান হলের স্টিল বেসড ভবনের কাজ দ্রুত শুরু করা, অনাবাসিক শিক্ষার্থীদের 70% শিক্ষার্থীর জন্য আবাসন ভাতা নিশ্চিত করার দাবি তাদের। গেল অক্টোবরে শিক্ষার্থীদের আবাসন সংকটে 100 দিনের আশ্বাস দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগুনে পুড়েছে রাজধানীর তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের অন্তত 6টি ট্রাক। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি গ্যারেজ এবং দোকান। প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। রবিবার সকালে রাজধানীর তেজগাঁ ট্রাক স্ট্যান্ডে একটি গ্যারেজে আগুন লাগে। সকাল 8টা 5 মিনিটে আগুন লাগার খবর পেয়ে 10 মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। ছুটে আসেন বিভিন্ন গ্যারেজের কর্মীরাও। আওয়াজ পাইছি, তারপরে বার হয়ে গেছি। বাড়ি যাওয়ার পরে দেখি আগুন। ওই কোনার দোকান থেকে আগুনটা লাগছে, তো আমার কর্মচারী এটাই করে এলাম, আর সবার এটাই করে এলাম, তাতে আগুন লাগছে। আমার নিজের দোকানে আমি নিজে সামলাতে পারি, আর তো সবার ডাকছি। তো সবগুলো হলো মোবিল টোবিল থাকে না, এই কারণে আর কি জুট মোবিল থাকে। ফার্সি দোকান ছিল, এক দোকানে লাগছে, আর মানে প্রত্যেকটা দোকানে আগুন লেগে গেছে আর কি। ফায়ার সার্ভিসের 3টি ইউনিটের প্রায় আধা ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। কোনো একটা ওয়ার্কশপ হলো ওয়াকটেনে আছে, কোনো একটা ওয়ার্কশপে বিভিন্ন হাওয়ার মেশিন, বিভিন্ন ধরনের টায়ার, বিভিন্ন ধরনের অর্থাৎ কি মোটামুটি হাই ফ্লেমেবল ধার্য বস্তু দিয়ে ভরপুর। তো আগুন লাগা মাত্রই একটা সাথে আরেকটা বেড়ে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ যে আমরা ইতিমধ্যে 12টা ঘরের ভিতরে রেখে আমরা আগুনটাকে বাকি যে 200 ঘরকে আমরা সেভ করতে পেরেছি। এই ঘটনায় কেউ হতাহত হননি। শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।